বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে শুধুমাত্র একটি দেশের স্বাধীনতা সংগ্রাম, এমনটি ভাবলে কিন্তু ভুল হবে। অনেক ইতিহাসবিদ মনে করেন এই যুদ্ধের মাধ্যমে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। কারণ সে সময়কার দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল, এবং এর সাথে অনেক বড় বড় দেশ যেমন চীন, ভারত এবং যুক্তরাজ্য এর সাথে জড়িয়ে পড়েছিল। বাট ফর্চুনেটলি এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত করায়নি। থ্যাঙ্কফুলি 16 ডিসেম্বর 1971 সালে এই যুদ্ধটি শেষ হয়ে যায়, যার মাধ্যমে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ সে সময়কার বিশ্ব রাজনীতিকে ঠিক কিভাবে প্রভাবিত করেছিল, সেটাই জানার চেষ্টা করবো এই ভিডিওতে। তো আর বেশি দেরি না করে শুরু করা যায়। মুক্তিযুদ্ধের সময় ভারত শুরু থেকেই আমাদেরকে সহযোগিতা করছিল, যা অফিসিয়ালি মূলত শুরু হয় 4 ডিসেম্বর 1971 সালে, যখন ভারতীয় সেনাবাহিনী সরাসরি আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ভারতের সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনী একসাথে মিলে তৈরি করে মিত্র বাহিনী। এই একই দিনে চীন এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘে ভারতীয় সৈন্য প্রত্যাহারের দাবি জানায়। এর কারণ হলো সে সময় চীন এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্ধু ছিল, কিন্তু সে সময় বাংলাদেশের তৎকালীন বন্ধু ইউএসএসআর অর্থাৎ ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এই প্রস্তাবে ভেটো প্রদান করে, এবং এই প্রস্তাবটি ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে বাতিল হয়ে যায়। এর পরের দিন 5 ডিসেম্বর এবং তারপরে 12 ডিসেম্বর আবারও যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব দেওয়ার কারণ হলো এখন মিত্রবাহিনী পাকিস্তানের উপর চড়াও হতে শুরু করেছে, তাই এখন যদি যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তাহলে আবারও পাকিস্তানি বাহিনী সুসজ্জিত হয়ে যুদ্ধে নামতে পারবে। কিন্তু আবারও এই 5 এবং 12 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করে, যার কারণে যুদ্ধবিরতির প্রস্তাবও বাতিল হয়ে যায়। The result of the voting is as follows: 11 for, 2 against, 2 abstentions. A permanent member of the Security Council voting against. The draft resolution is therefore not adopted. অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এক সপ্তাহের মধ্যে তিনবার তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে। সোভিয়েত ইউনিয়নের কারণেই যুক্তরাষ্ট্র এবং চীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরিভাবে হস্তক্ষেপ করতে পারেনি। সে সময় কুখ্যাত ভুট্টো সাহেব জাতিসংঘে বসে রেগেমেগে বলেন, না, তোমাদের সিদ্ধান্ত আমি মানি না, আমি ফিরে যাব, আমি যুদ্ধ করব। Why should I waste my time here in the Security Council? I'm going. এখন জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে যেহেতু কিছু হলো না, তাই পাকিস্তান এবার চেষ্টা করে কিভাবে সশস্ত্র পদ্ধতিতে যুদ্ধে এগিয়ে যাওয়া যায়। তাই তারা চায়নার কাছে আর্জি জানায় তাদের প্যারাট্রুপার পূর্ব বাংলায় পাঠানোর জন্য। আমরা হয়তো অনেকেই জানি সে সময় চাইনিজ প্যারাট্রুপাররা কতটা বিখ্যাত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই চাইনিজ প্যারাট্রুপারদের কারণেই অ্যালাইড ফোর্স বা মিত্রশক্তি একটু বাড়তি সুবিধা পেয়েছিল। যখন এই প্যারাট্রুপার পাঠাতে যাবে চায়না, তখনই সোভিয়েত ইউনিয়ন 10 লক্ষ সেনা মোতায়েন করে চীন সোভিয়েত সীমান্তে। এটি বিরাট বড় একটি সামরিক হুমকি ছিল চায়নার জন্য, কারণ চায়না যদি প্যারাট্রুপার বাংলাদেশে পাঠায় তাহলে যখন তখন সোভিয়েত ইউনিয়ন চায়নাকে আক্রমণ করতে পারত। তাই এই ভয়ে যে সোভিয়েত ইউনিয়ন যখন তখন চায়নাকে আক্রমণ করতে পারে, তারা চাইনিজ প্যারাট্রুপারকে আর পাঠায়নি। এখন চায়নার কাছে গিয়েও যেহেতু কোনো লাভ হলো না, তখন পাকিস্তান তাদের শেষ আশা হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে আর্জি প্রেরণ করল। 1971 সালে এই সময় বাংলাদেশে যুদ্ধ হওয়ার পাশাপাশি ভিয়েতনামেও যুদ্ধ চলছিল। তাই সে সময় যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর জাহাজ বা 7th ফ্লিট শিপ ভিয়েতনামের কাছাকাছি অবস্থান করছিল। পাকিস্তানের আবেদন শুনে তারা তাদের 7ম নৌবহরকে বঙ্গোপসাগরে নিয়ে আসে। 7ম নৌবহর একটি বিশাল যুদ্ধ জাহাজ। এর মাধ্যমে সে সময় বাংলাদেশকে একদিনের মধ্যে ধ্বংস করে দেওয়া যেত, কারণ সে সময় বাংলাদেশের কাছে কোনো নৌবাহিনী ছিল না। কিন্তু পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের এই কূটবুদ্ধিকে আবারও ভেস্তে দিল সোভিয়েত ইউনিয়ন। তারাও তাদের 8ম নৌবহর বা 8th ফ্লিট শিপকে বঙ্গোপসাগরে নিয়ে আসলো।
আর আমরা সবাই জানি এই সময়টায় সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলছিল কোল্ড ওয়ার, অর্থাৎ স্নায়ুযুদ্ধ। বঙ্গোপসাগরে বিশ্বের দুই পরাশক্তি তাদের সবথেকে শক্তিশালী জাহাজ নিয়ে সামনাসামনি দাঁড়িয়ে আছে। কিন্তু মজার বিষয় হলো, তখন একটি গুলিও চলল না, কারণ দুপক্ষই জানে যদি এক পক্ষ গুলি করে তাহলে অপর পক্ষ থেকেও গুলি করা হবে এবং অভাবনীয় একটি যুদ্ধ শুরু হয়ে যাবে, যার ফলে এই সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগর পর্যন্ত এসেও আবার ফিরে যেতে হলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আরও একবার বাঁচিয়ে নিল সোভিয়েত ইউনিয়ন। আর এরপর মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনী পাকিস্তানের উপর আরও চড়াও হতে থাকে এবং শেষমেশ ঢাকা শহরকে দখল করে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করে।